নমস্কার। আজ 7ই আগস্ট। আজকে কবিগুরুর প্রয়াণ দিবস। তাকে আমার শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানিয়ে আমি তার উদ্দেশ্যে কয়েকটা কবিতা আজকে পাঠ করতে চাই। আমার অন্তর থেকে, আমার মন থেকে তাকে আমার কবিতার মাধ্যমে আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। আমি শুরু করতে চলেছি। প্রথমেই রানীচন্দ্রর লেখা গুরুদেবের শেষ 7 দিনের যে বর্ণনাটা রানীচন্দ্র দিয়েছিলেন, আমি সেইটাই আজকে এখানে প্রথমেই ওইটা পরিবেশন করছি। 1 আগস্ট থেকে 7ই আগস্ট এর মধ্যে যা যা হয়েছে, রানীচন্দ্র প্রত্যক্ষদর্শী ছিলেন। সেই রানীচন্দ্রর ভার্সনটাই এখানে আমি তুলে ধরছি। 1 আগস্ট। আজ সকাল থেকে গুরুদেব কোনো কথাই বলছেন না, অসাড় হয়ে আছেন, কেবল যন্ত্রণাসূচক শব্দ করছেন থেকে থেকে। দুপুরের দিকে কিছু জিজ্ঞেস করলে শুধু মাথা নাড়ছেন। মাঝে মাঝে যখন তাকান, তার মুখের কাছে মুখ নিয়ে যায়, ভাবি কিছু বুঝি বা বলতে চাইছেন, কিন্তু কিছু বলেন না। অল্প অল্প জল, ফলের রস খাওয়ানো হচ্ছে গুরুদেবকে। ডাক্তাররা চিন্তিত, অন্য কোনো উপসর্গ আছে কিনা ধরতে পারছেন না। সারাদিন ডাক্তারদের আনাগোনা, পরামর্শ, ফিসফাস চলেইছে। এদিক ওদিক যেতে আসতে পাশের ঘরের কথা কিছু কিছু কানে আসছে। বড় ভাবনা হলো, ভীত হয়ে পড়লাম। 2 আগস্ট। কাল রাতটা নানা রকম ভয় ভাবনাতে কাটলো। গুরুদেব কেমন যেন আচ্ছন্ন হয়েছিলেন সারা রাত। আজ সকালে কথা 2-4টে যা বলছেন পরিষ্কার। কিছু খাওয়াতে গেলে বিরক্তি প্রকাশ করেন, বলেন, আহ, আমাকে আর জ্বালাস নে তোরা। আজ গুরুদেবের মুখে এরকম কথা শুনেও কত ভালো লাগছে। এই 2 দিন যেন দম আটকে আসছিল সবার। বললাম, কষ্ট হচ্ছে কিছু? তিনি বললেন, কি করতে পারবে তুমি? চুপ করে থাকো। একজন ডাক্তার জিজ্ঞেস করলেন, কি রকম কষ্ট হচ্ছে আপনার? গুরুদেব স্নিগ্ধ হাসি হেসে বললেন, এর কি কোনো বর্ণনা আছে? দুপুর হতে গুরুদেব আবার আচ্ছন্ন হয়ে পড়লেন। সারা রাত এভাবেই কাটল। বিধানবাবু এসেছিলেন। গুরুদেবের খুব ভিক্ষা উঠছে, মাঝে মাঝে কাশিও আসছে। 3 আগস্ট। সকালে শান্তিনিকেতনে ফোন করা হলো বৌঠানকে এখানে চলে আসবার জন্য। কাল রাত্রে গুরুদেবের অবস্থা সংকটজনকই ছিল। আজ যেন একটু ভালো, মানে ওষুধ বা কিছু খাওয়াতে গেলে যে বিরক্ত হচ্ছেন সেটা বুঝিয়ে দিচ্ছেন। দুপুর হতে আবার অন্য দিনের মতো আচ্ছন্ন হলেন। সন্ধ্যের ট্রেনে শান্তিনিকেতনের ডাক্তারবাবুকে নিয়ে বৌঠান এলেন। বৌঠানের শরীরের অবস্থাও খুব খারাপ। রাতটা গুরুদেবের ভালো কাটল না মোটেই। 4 আগস্ট। ভোরবেলা অল্পক্ষণের জন্য গুরুদেব একটু আধটু কথা বললেন। ডাকলে বা কিছু খেতে বললে সাড়াও দিলেন, কিন্তু এর বেশি কিছু নয়। সকালে একবার ফিডিং কাপে করে মুখে কফি ঢেলে দিলাম। বেশ 4 আউন্সের মতো কফি খেলেন। বৌঠান এসে গুরুদেবের কানের কাছে মুখ নিয়ে ডাকলেন, বাবামশাই, বাবামশাই, আমি এসেছি, আমি বৌমা, বাবামশাই। গুরুদেব বুঝতে পারলেন। একবার চোখ দুটি জোর করে টেনে বৌঠানের দিকে তাকালেন আর মাথা নাড়লেন। ডাক্তাররা 2 বেলায় আসছেন যাচ্ছেন। তাদের মধ্যে 2-3 জন ডাক্তার দিন রাত বাড়িতেই থাকছেন। রাত্রি 10:30টার সময়ে একবার খুব ভয় হলো গুরুদেবের অবস্থা দেখে। তখনই ইন্দুবাবুকে ফোন করে আনানো হলো। ওষুধপত্র সবই তো নিয়ম মতো পড়ছে, কিন্তু রোগের উপশম কই? রোজই কিছু না কিছু একটা নতুন উপসর্গ জুটছে। জ্বরও বেড়েই চলেছে। ক্রমে গুরুদেব দুর্বল হয়ে পড়ছেন। রাত 11টার সময় একবার ডান হাতখানি তুলে আঙুল ঘুরিয়ে আবছার স্বরে বললেন, কি হবে কিছু বুঝতে পারছি নে, কি হবে। ওই পর্যন্তই।
তারপর সারা রাত্রে আর কোনো কথা নেই। 5ই আগস্ট। সারাদিন গুরুদেব সেই একই রকম অবস্থায়। সন্ধেয় স্যার নীলরতনকে নিয়ে বিধানবাবু এলেন। আজ আর ডাকলেও গুরুদেবের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না। স্যার নীলরতন গুরুদেবের পাশে বসে তাকে দেখলেন, তার অবস্থা শুনলেন অন্য ডাক্তারদের কাছ থেকে। কিছু বললেন না। যতক্ষণ স্যার নীলরতন গুরুদেবের পাশে বসেছিলেন, সারাক্ষণ গুরুদেবের ডান হাতখানির উপর তিনি হাত বুলোচ্ছিলেন। যাবার সময়ে স্যার নীলরতন গুরুদেবের মাথার কাছ পর্যন্ত এসে একবার ঘুরে দাঁড়ালেন। গুরুদেবকে আবার খানিক দেখলেন, তারপর দরজা পেরিয়ে বাইরে চলে গেলেন। কি তার মনে ছিল কি জানি, কিন্তু যাবার সময়ে তার ঘুরে দাঁড়িয়ে গুরুদেবকে আর একবার দেখে নেবার সেই ভঙ্গিটির মানে যেন অতি স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে। রাত্রে স্যালাইন দেওয়া হলো গুরুদেবকে। অক্সিজেনও আনিয়ে রাখা হয়েছে। নাকটি কেমন যেন বাঁ দিকে একটু হেলে গেছে, গাল দুটি ফুলেছে, বাঁ চোখ ছোট ও লাল হয়ে গেছে, পায়ের আঙুলে ও হাতের আঙুলে ঘাম ঘাম মতো হচ্ছে। ললিতবাবু আজ অপারেশনের একটা সেলাই খুলে দিয়ে গেলেন দিনের বেলা। আজ 6ই আগস্ট। সকাল হতে বাড়ি লোকে লোকারণ্য। গত কয়েকদিন হতেই লোকজনের ভিড় চলছিল, কিন্তু আজ আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না কাউকে। আজ আবার পূর্ণিমা। আজকের দিনটা যদি কোনো রকমে কেটে যায় তবে হয়তো ভরসা পাওয়া যাবে, কিন্তু সে ভরসাই যে কম। গুরুদেব একবার খুব জোরে কেসে উঠছেন, থেকে থেকে হিক্কাও সমানে চলেছে। আজ আর গুরুদেবের কোনো সারা শব্দ নেই। সকালে বৌঠান একবার গুরুদেবের কানের কাছে মুখ নিয়ে ডাকলেন, বাবা মশাই, বাবা মশাই, বাবা মশাই, ও বাবা মশাই। গুরুদেব একবার সাড়া দিলেন এবং তাকালেন। কাল রাত থেকে অনেক সময় তাকিয়ে থাকেন, যেন কোথায় তাকিয়ে আছেন বোঝা যায় না। একবার দুভুরু কুঁচকে আসে, সেটা ব্যথার বা আর কিছুর কি জানি। এখন দুপুর 12টা, এখনো সেই একই অবস্থা। মুখে জল বা ফলের রস একটু একটু দেওয়া হচ্ছে, কিন্তু বেশি দিতে ভয় হয় কখন হিক্কা উঠবে আর বিষম লাগবে। কাশিও আছে খুব। বিকেলও কাটলো একইভাবে। সন্ধে হতে অনেকেই গুরুদেবের ঘরে এসে তাকে দেখে যেতে লাগলেন। বর্ণকুমারী দেবী ভাইকে দেখতে এসে রাত্রে এখানেই রয়ে গেলেন। একবার করে বর্ণকুমারী দেবী কাঁপতে কাঁপতে এ ঘরে আসেন ভাইকে দেখতে। সামনে আর আসতে পারেন না। গুরুদেবের মাথার কাছ হতেই ফিরে যান, আবার আসেন। গুরুদেবের শিওর বরাবর বাইরে পূবের আকাশে পূর্ণিমার ভরা চাঁদ। গুরুদেবের পায়ের কাছে বসে দেখি পরিপূর্ণ ছবি একখানি। এই ছবিখানি যেন আজকের জন্যই দরকার ছিল, এমনটি হবার কথা ছিল। রাত 12টায় গুরুদেবের অবস্থা খুব অবনতির দিকে গেল। 7ই আগস্ট 1941 সাল, শ্রাবণ মাসের 22শে আজ। ভোর 4টে হতে মোটরের আনাগোনা জোড়াসাঁকোর সরু গলিতে। নিকট আত্মীয়, বন্ধু, পরিজন, প্রিয়জন সব আসছেন দলে দলে। পূবের আকাশ ফর্সা হলো। অমিয়া দিয়ে চাঁপা ফুল অঞ্জলি ভরে এনে দিলেন। সাদা শাল দিয়ে ঢাকা গুরুদেবের পা দুখানির উপর ফুলগুলি ছড়িয়ে দিলাম। বেলা 7টায় রামানন্দ বাবু গুরুদেবের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন। শাস্ত্রী মশাই পায়ের কাছে বসে মন্ত্র পড়লেন। এ মন্ত্র গুরুদেবের মুখে কতবার শুনেছি। বাইরের বারান্দায় ধীরে ধীরে মৃদু কণ্ঠে কে যেন গাইছেন গান, কে যায় অমৃত ধাম যাত্রী। চেষ্টা করেও নিজেকে সামলে রাখা যাচ্ছে না। বেলা 9টায় অক্সিজেন দেওয়া শুরু হলো। নিঃশ্বাস সেই একইভাবে পড়ছে, ক্ষীণ শব্দ নিঃশ্বাসে। সেই ক্ষীণ শ্বাস ক্ষীণতর হয়ে এলো। গুরুদেবের 2 পায়ের তলায় 2 হাত রেখে বসে আছি। পায়ের উষ্ণতা কমে আসতে লাগলো। বেলা দ্বীপ্রহরে 12টা 10 মিনিটে গুরুদেবের শেষ নিঃশ্বাস পড়ল।
বাইরে জনতার দারুণ কোলাহল। তারা শেষবারের মতো একবার দেখবে গুরুদেবকে। গুরুদেবকে সাদা বেনারসি জোর পরিয়ে সাজানো হলো। কোঁচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর, গলার নিচ থেকে পা পর্যন্ত ঝুলানো, কপালে চন্দন, গলায় গড়ে মালা, দুপাশে রাশি রাশি শ্বেত কমল রজনীগন্ধা। বুকের উপরে রাখা হাতের মাঝে একটি পদ্ম কোরক ধরিয়ে দিলাম। দেখে মনে হতে লাগলো যেন বেশে রাজা ঘুমোচ্ছেন রাজসজ্জার উপরে। ক্ষণকালের জন্য যেন সব ভুলে তন্ময় হয়ে রইলাম। একে একে এসে প্রণাম করে যেতে লাগলো নারী পুরুষের। ব্রহ্মসঙ্গীত হতে লাগলো এক দিক থেকে শান্ত কণ্ঠে। ভিতরে উঠোনে নন্দদা সকাল থেকে তার নিজের কাজ করে যাচ্ছিলেন। নকশা এঁকে মিস্ত্রি দিয়ে কাঠের পালঙ্ক তৈরি করালেন। গুরুদেব যে রাজার রাজা, শেষ যাওয়াও তিনি সেইভাবেই তো যাবেন। 3টে বাজতে হঠাৎ একসময় গুরুদেবকে সবাই মিলে নিচে নিয়ে গেল। দোতলার পাথরের ঘরের পশ্চিম বারান্দা হতে দেখলাম জনসমুদ্রের উপর দিয়ে যেন একখানি ফুলের নৌকা নিমেষে দৃষ্টির বাইরে ভেসে চলে গেল। এটা রানীচন্দ্র নিজের অভিজ্ঞতা থেকে, নিজের প্রত্যক্ষদর্শী ছিলেন, তার পাঠ করলাম। এরপর বুদ্ধদেব বসুর লেখা 22শে শ্রাবণ। দিনটা ছিল 1941 সনের সেই ঝড়ো ঝড়ো অথচ মুখ 7ই আগস্ট, যার বাংলা নাম 22শে শ্রাবণ। তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টির ফোঁটার দাগ পড়ে। সেই মাটিতে উদাসীন, নির্মম, কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না। সেই বয়স, সেই সময়। জানতাম তিনি কলকাতায় আনিত চেতনা অচেতনার মাঝখানে চৌকাঠে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন। প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয়, আর তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ি আমরা, যারা দূরবাসী আচার্য দ্রোণের একলব্য শ্রেণীর। কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘা রৌদ্রাভ শুভ্র রূপ দেখা দেয়, তেমনি তখনও চলছে মুখে মুখে রচনা। প্রায় প্রত্যহ একটি অবিশ্বাস্য সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতী পত্রিকাগুলোর কয়েকটি সংখ্যা। আর অজ্ঞাত অগণিত আমরা তখনও কি প্রত্যাশা করছি না যে পরমাশ্চর্য কোনো প্রত্যাবর্তন ঘটবে, কিংবা সত্যবানের মতো তাঁরও প্রাণ প্রত্যর্পণে বাধ্য হবেন একালের সেই বৃত্ত অধিপতি। জীবন মরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পায়ে তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে, কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার। ইতিহাস কি নিজেকে আবৃত্ত করতে পারে না? আবার পারে, হয়তো পড়েনি। খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই অমোঘ সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত। মুহূর্তে সব কাজ থেমে গেল। কলকাতা শহর উপচে পড়ল রাস্তায়। স্কুল কলেজ শূন্য, রাজকার্য অর্থহীন হয়ে গেল। উকিলের সামলা, পাদ্রির আলখাল্লা, হলুদ আর গেরুয়া রঙের উত্তরীয়, গোলটুপি, বাঁকাটুপি, পাগড়ি, কেউ চলছে, কেউ ছুটছে, কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে। থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটা ধুয়ে ধুলিহীন করে দিচ্ছে। ঢেউয়ের পর আসছে ঢেউ, ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়েও যাচ্ছে। সেই ঢেউয়ের চূড়ায়, তলায়, ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে গড়া জনতা মিলে মিশে একাকার। তারই মধ্যে শয়ান বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদল লোক। অথবা সবার আগে আগে ওই যে তিনি নিজেই বুঝে চলেছেন, চলে গেলেন। এমন নয় যে অকাল মৃত্যু, এমন নয় যে অপ্রত্যাশিত,
তবু সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহ্বর খুলে গেল। রবীন্দ্রনাথ নেই, কে আমাদের ভালোবাসবেন, শাসন করবেন? কাকে আমরা উত্তপ্ত করবো সেই সব তুচ্ছ দাবি নিয়ে, যা শুধু তারই হাতে রত্ন হয়ে উঠত? স্বদেশের সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন? তর্কযুদ্ধ মিটিয়ে দেবেন কে? জগৎটাকে এনে দেবেন আমাদের দরজায়, আমাদের নবজাত সন্ততির নামকরণ করবেন, আমাদের জীবনে ও প্রতিষ্ঠানগুলিতে অর্পণ করবেন স্বীয় মর্যাদা। এতক্ষণ শক্ত ছিলাম, না পারছি সদ্যশ্রেষ্ঠ শূন্যতাকে পূরণ করতে, না আছে শক্তি, তবে শূন্য শূন্য নয় বলতে। কিন্তু যেই চোখে পড়ল টেবিলের উপর রাখা তার সঞ্চয়িতা কাব্য সংকলনটি, সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না। একটা আঘাত ভেতরটাকে আমূল কাঁপিয়ে দিয়ে গেল, যেন এই দেখাটুকুরই অপেক্ষায় ছিলাম। প্রয়োজন ছিল সুইট মাই চাইল্ড আইড লাইফ ফর দি বলে ভেঙে পড়া জননীর মতো। কতবার পড়া তার কবিতাগুলোকে মনে হলো অনাথ পিতৃহীন। স্রষ্টার অন্তর্ধানে তার সৃষ্টি কি করুন। আস্তে আস্তে বাষ্প জমছে চোখের পাতায়, মনের দিগন্তে আর কালো কোমল ছায়ায় টের পাচ্ছি ঢেকে যাচ্ছে। সূর্যগ্রাসের সময় যেমন ঢাকে, অঝোর বর্ষণ তখন আর বাইরের প্রকৃতিতে নেই। সেই জলধারা ঠাঁই নিয়েছে ঘরে ঘরে, টলমল মনের পরে মনে। পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ, তখন বহ্নিমান চিতা জ্বলছিল গঙ্গার কোলে। এরপর পাঠ করব যতীন্দ্রনাথ সেনগুপ্তর লেখা 22 শ্রাবণ 1348। মেঘ চাপা পূর্ণিমা, আর সারি সারি মুখ ঢাকা রৌদ্রমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত। শ্রাবণ সমাচ্ছন্ন, আলো নিবল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমনি দিনেই এমনি শ্রাবণ ঘন গহন মোহে, কানন ভূমি যখন কুজনহীন, সকলের ঘরে যখন দুয়ার দেওয়া, একেলা পথিক গোপন তার চরণে ফেলে নিশার মতো নীরবে পথ চলে। শহরে তা অশোভন, শহরে তা অসম্ভব। পথিকের বাঁধা পথ আরও বেঁধে দেওয়া হয়েছে। কলুটলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালিস স্ট্রিট হয়ে পথিক যাবে। তারই একটা মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ফিরছি। দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুমকেতন জয়রথ। মনে হলো, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যুমদে মাতাল হয়ে টানছে সেই যান। টলছে যত তাদের পা, দুলছে তত রথের বিজয়ী কেতু। হায় রে, যেন লটপট করে বাগচাল, যেন বৃষ রহি রহি গরজে। বাঁধা পথে অগণ্য নগণ্যের জনতা, তারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যুর সন্দন। তার কলুটলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালিস স্ট্রিট পার হয়ে। সেই জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু। পলকের তরে চোখে পড়ল তোমার মুখ। মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু। মানুষের সকল পৌরুষ ও প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন, তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত। তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল, তাতেই রচিত হলো তোমার মাল্য। করজোড়ে
নত শিরে প্রণাম করে বললাম, বিদায় বন্ধু বিদায়। মরণের হাতের লীলা কমল তুমি, চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে, সত্য ছেঁড়া সহস্র দল পদ্মের মতোই ভেসে শোকের বার দরিয়ায়, অগণিত নগননীয়ের নাগালের বাইরে। পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল। আমি ফুল দিইনি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না। আমি শুধু বলতে এসেছিলাম, হৃদয় বন্ধু, শোনো গো বন্ধু মোর। কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছো। তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি। ফেরার পথে পরাজয়ের জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না, শুধু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে। আজি পিঞ্জর ভুলাবারে পিছু নাহিরে। আর সাথে সাথে রিক্সাওয়ালার ঠুনঠুনিতে সান্ত্বনা বাজছে, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমার শেষ নিবেদন আজকের কবি জয় গোস্বামীর লেখা নিজের রবীন্দ্রনাথ। সেটা ছিল 22শে শ্রাবণ। একটি স্কুলে গেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে। ছোটরা তাদের উৎসুক চোখ নিয়ে তাকিয়ে রয়েছে। হঠাৎ মনে হলো, কি বলবো, যা বলবো তাই যদি এদের কাছে ভুল প্রমাণিত হয় পরে। রবীন্দ্রনাথ তো কোনো স্কুল পাঠ্য অঙ্ক নন যে সবার খাতায় একই উত্তর হবে। এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকম। বাড়িতে মেয়েও এক আধবার জানতে চায় তার ক্লাসের রবীন্দ্রনাথ নিয়ে, হাত ছাড়িয়ে পালায়, কারণ অনেক সময় যে নিজেই বুঝতে পারেনি রবীন্দ্রনাথকে। ধরা যাক সোনার তরী, এই একটা সব গুলিয়ে দেওয়া লেখা আমার জীবনে। হ্যাঁ, আমার জীবনে, অন্য জীবনে নাও হতে পারে। প্রথম এই কবিতাকে আমি কিভাবে পাই একটা বর্ষার বিকেল বেলার শেষে। এক বারান্দায় বসে থাকার সময় কবিতাটি আমাকে দেখা দেয়। আমার বয়স তখন 8। আমার মা কবিতাটি পড়ছিল সঞ্চয়িতা থেকে উচ্চারণ করে করে। আমার মায়ের কিন্তু কবিতা পড়ার ঝোঁক একেবারেই ছিল না। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হতো তাকে। গল্পের বই পড়তো, কবিতা কখনো নয়। তবে সেদিন মা পড়ছিল কেন? পড়ছিল আমার বাবার কথা মনে করে। এপ্রিল মাসে বাবার মৃত্যু হয়েছে। বাবার ছিল ওই কবিতাওয়ালা গান গাওয়ার স্বভাব। এক একটা মানুষ থাকে না, সারাদিন বাড়িতেই থাকে, ফুল গাছ লাগায়, বই পড়ে, গান গায়, কবিতাও পড়ে। বাবাও সেই রকমই ছিল। প্রায় কালো হয়ে আসা আকাশের নিচে গাছপালা যখন সারা দিনের বৃষ্টিতে ভেজা, তখন সেই কবিতার শেষ লাইনগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছিল এই কবিতাটি আমার বাবার মৃত্যু নিয়েই লেখা। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। বুকের মধ্যে কি একটা চাপা কষ্টের গুরুভার। আমাদের ছোট ওই সংসারের মধ্যে বাবা ছিল একটা আনন্দের উৎস। সারাদিন ছোট ছোট গান, মজা, কবিতা, বাগান এইসব করে অভাবের কথা যেন ভুলিয়ে রাখত। সেই লোকটা চলে গেছে, আর আসবে না, এটাই যেন ওই কবিতার সার কথা হয়েই রইল। স্নেহ হারানো, শোক পাবার কবিতা হয়েই ও সোনার তরী রইল আমার কাছে।
তারপর বয়স বাড়ল। আস্তে আস্তে বইপত্র উল্টাতে গিয়ে দেখি কি ভয়ানক সব তর্কাতর্কি হয়ে গেছে ওই কবিতা নিয়ে। বোকার মতো ওই সোনার তরীকে আমি শোকের কবিতা ভেবেছি কেন? না, কখনো আমি কাউকে বলি না আর ওই কবিতা নিয়ে একটি কথাও। কিন্তু আজও যদি চোখ বন্ধ করে মনে ভাবি ওই তরু ছায়া মশি মাখা কথাটি, তবে আমাদের সিদ্ধেশ্বরী তলার সেই পুকুর ঘাটের বাড়ি আর তার গাছ আর চূর্ণী নদীর তীরই মনে পড়ে। আরও আছে, চূর্ণী নদী বললাম না, তার ধারে একটা বট গাছের নিচে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছি। বাবার মুখে একটা গান। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হার, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বা। তরণী কি না নৌকো। নৌকো তো অনেক যায় আমাদের নদী দিয়ে, যেমন যায় কচুরিপানারা। অমলও জানি, অমলদা সব পেয়েছি রাসরে, ড্রিল করায়, ড্রাম বাজায়, কিন্তু ধবল কাকে বলে? গানের পর বাবার উত্তর, ধবল হলো সাদা। ওই যে বালির নৌকাটাকে দেখো, ওর তো পাল আছে, সাদা পাল, ঠিক ওই রকমই। দেখলাম বড় একটা নৌকো ধীরে ধীরে ভেসে চলেছে, তার একটা পাল রয়েছে। 30 পেরিয়ে আলাপ হলো একটি মেয়ের সঙ্গে। সে আসে, কথা বলে, চলে যায়। পরে দেখছি যখনই একা হয়ে যায় তখন তারই কোনো না কোনো ছবি মনে পড়ছে। হয়তো তার এক টুকরো হাসি, কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া, কপালের উপর ঝুঁকে পড়া চুল সরানো। এ কি হলো? আরও কতজনের সাথেই তো কথা বলি, কারো ক্ষেত্রে তো এমন হয় না। সবচেয়ে বেশি মনে পড়ে তার তাকিয়ে থাকা। ভোরে ঘুম ভেঙে মনে পড়ে, দুপুরে ঝাঁ ঝাঁ রোদে হাঁটতে হাঁটতেও মনে পড়ে। কেন পড়ে? আর কোনো চোখ কি আমি দেখিনি কখনো? বুঝলাম আমি প্রেমে পড়েছি। একদিন এক উঁচু বাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসছি। সামনে নেমে চলা তার উড়ন্ত আঁচল। কোথাও কারো বাড়ি থেকে গান বাজছে। দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বা। থমকে আছি, পা চলছে না। শৈশবের সেই গান কি এক নতুন মানে নিয়ে আজ আমার সামনে দাঁড়াতে এলো? এই তরুণী তবে সেই আশ্চর্য নৌকো পেয়ে যাওয়া। যখন এরপর থেকে ওই গান শুনেছি মনে পড়েছে তার চেয়ে থাকা। তারপর আরও 19 বছর কেটে গেছে। আমার মেয়েকে যে হস্টেলে দিয়েছি তার পাশেই গঙ্গা। এক রবিবার বিকেলে হস্টেলের ধারে বট গাছের নিচে সিমেন্ট বাঁধানো বেদিতে বসে আছি মেয়ের সঙ্গে। সে এখন 15 পেরিয়ে 16 পড়েছে। সেও বর্ষাকাল ভালোবাসে। আজ সারা দিনের মেঘে ঢাকা ছিল আকাশ, এখন একটু পরিষ্কার। সূর্য অস্তে নামছেন, আলো বেরিয়ে আসছে। মেয়ে বলল, ওই দেখো। দেখি ছোট একটা নৌকো তীর করে আসছে স্রোতের সঙ্গে, তার উপরে একটা পাল লাগানো। মেয়ে গাইতে শুরু করলো, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হার, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বা। ও শেখে টেখে না, শুধু শুনেই জানে। কিন্তু ওর গেয়ে চলবার সঙ্গে সঙ্গে সব ভুলে ওই গান এসে দাঁড়ালো আমার 50 বছরের দোরগড়ায়।
তখন আমার চোখ ভেসে যায় চোখের জলে। এই গানের কি মানে হলো তবে আমার কাছে? আমাকে এই প্রশ্নের মধ্যে রেখে সূর্য তার অস্তে চললেন। পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, বুরু বুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ, ছিন্ন মেঘের ফাঁকে। ও গো কান্ডারি, কে গো তুমি, কার হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন। সে ভাবনার কোনো কিনারা হলো না। এই হলো আমার নিজের রবীন্দ্রনাথ, তাকে বোঝা কিংবা না বোঝা। এখানেই আজকে আমার রবীন্দ্র স্মরণ, রবীন্দ্রনাথকে আমার প্রণাম জানি। আজকে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।